বাংলাতেও ইউসিসি, অসমে আগেই ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি, আর আজকে বাজেট ছিল অসমে। সেই বাজেটে বহু বিবাহ নিয়ে কি ঘোষণা করা হলো। ইউসিসিতে বহু বিবাহ থাকলে পরে বহু বিবাহে কড়া অসম সরকার। এর আগে আমরা জানি যে এখানেও ইউসিসি চালু হবে। আজকে দিল্লিতে বৈঠক হয়েছে। সরাসরি চলে যাব নিউজ 18 অসমের ইনপুট এডিটর নিলয় ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। নিলয়, বহু বিবাহে কি কি বঞ্চনা এবং কি কি ব্যবস্থা পদক্ষেপ করা হতে পারে, অসম সরকার কি বলছে? কথা বলার চেষ্টা করব নিলয়ের সঙ্গে। নিলয়, কথা বলবো কারণ আজকে বাজেট হয়েছে। সেই বাজেটে ইউসিসিতে আরো কড়া হেমন্ত বিশ্ব শর্মার সরকার। ইউসিসিতে যদি বহু বিবাহ থাকে তাহলে বহু বিবাহে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চনা, সরকারি চাকরি চলে যাবে, এই সমস্ত কিছু রয়েছে। তাহলে কি এখানেও সেরকমই হবে? এই বাংলায় ইউসিসি চালু হবে। এখনো পর্যন্ত বিধানসভায় আনা হয়নি বিল, কিন্তু আজকেই দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে সরাসরি চলে যাব আরো একবার ইনপুট এডিটর নিউজ 18 আসামের নিলয়ের কাছে। নিলয়, এখনো পর্যন্ত বহু বিবাহ নিয়ে কি কি পদক্ষেপের কথা ঘোষণা করেছে অসম সরকার? প্রথম কথা হলো ইউসিসি বিল 2025-এ গৃহীত হয়েছে, তারপরে 2026-এ গৃহীত হয়েছে, তার আগে অ্যান্টি পলিগামি বিল গৃহীত হয়েছে 2025-এ। আর তারপর আজকে বাজেটের বড়সড় ঘোষণা অসম সরকারের। আজকে বিত্তমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বাজেট যখন দাখিল করছিল তখন স্পষ্টভাবে বলা হয়েছে যে বহু বিবাহ হলে সরকারি চাকরির থেকে হাত ধুতে লাগবে সরকারি চাকরিয়ান। আর আসাম সার্ভিসেস অ্যাক্টের সংশোধন করা হবে। আর তারপরে এটা নিশ্চিত করা হবে যে বহু বিবাহ যদি করা হয় অসম সরকারের চাকরিয়ান, তো বলে চাকরির থেকে হাত ধুতে হবে, তখনই বরখাস্ত করা হবে চাকরির থেকে। আর তারপর যদি বহু বিবাহ করা হয় তো বলে আসাম কেন্দ্র সরকার এবং আসাম সরকারের যেসব স্কিম রয়েছে সেই সব স্কিমের থেকে বঞ্চিত থাকবে। তো বড়সড় ঘোষণা, বহু বিবাহের এগেনস্টে বা বিপক্ষে এক বড়সড় ঘোষণা, বড় সিদ্ধান্ত অসম সরকারের। ইউসিসি বিল 2026 গৃহীত হওয়ার পরে আসাম বাজেটে এইবার বহু বিবাহের চর্চা। বহু বিবাহ হলে সরকার চাকরিয়ান চাকরির থেকে হাত ধুতে লাগবে। আর তার উপর সে বহু বিবাহ করলে যেসব সরকারি এবং কেন্দ্র সরকারের যেসব স্কিম রয়েছে সেই স্কিমের থেকে বঞ্চিত হবে বহু বিবাহ করলে। এটা স্পষ্ট করে জানালেন, আর বাজেটে সেটা স্পষ্ট উল্লেখ রয়েছে আজকে। বেশ, অনেক ধন্যবাদ নিলয়। শুভেন্দু অধিকারী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছিলেন 29শে জুন দেখুন। গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, the Uniform Civil Code Assam 2026, the Uniform Civil Code of Uttarakhand 2024 একে বেস করে যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। একটি কমিটি গঠন আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনবো এবং ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। ইউসিসি রাজ্যে কার্যকর হবে 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 মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইতিমধ্যেই, আর রাজ্য প্রস্তুতি নিতে শুরু করেছে। গতকাল দিল্লিতে বৈঠকও করেছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। কার সঙ্গে? যিনি ইউসিসির দায়িত্বপ্রাপ্ত, যিনি ইউসিসির প্রধান প্রাক্তন বিচারপতির সঙ্গে। কি বৈঠক হলো, কি কি আলোচনায় উঠে এলো,
কবে আসতে পারে বিল, এই সব নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, হ্যাঁ দেখো, গতকাল দিল্লিতে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। সূত্র মারফত খবর, গতকাল যখন তিনি দিল্লিতে ছিলেন সেই সময় ইউসিসি জন্য অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজ্য সরকার যে কমিটি তৈরি করছে, যে কমিটির মাথায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই তিনি রয়েছেন, তার সাথে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বৈঠক করেছেন দিল্লিতে। যেটা সূত্র মারফত খবর, এই যে রাজ্য সরকার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কমিটি তৈরি করবে, সেই কমিটি অন্যান্য সদস্য কারা হবেন তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটি খসড়া তৈরি করা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে। সেই খসড়া নিয়েও প্রাথমিকভাবে আলাপ আলোচনা সেরে নিয়েছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। তৃতীয়ত, এই যে কমিটি তৈরি হবে, এই কমিটি কোথায় কাজ করবে? কলকাতায় কাজ করবে নাকি দিল্লিতে কাজ করবে? এই কমিটির এখতিয়ার কী থাকবে? এই যে 4 সপ্তাহের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে, সেক্ষেত্রে কমিটি কাদের কাদের সঙ্গে কথা বলবে? কারণ যেটা সূত্র মারফত খবর, বিভিন্ন রাজনৈতিক দল এই ইউসিসি নিয়ে মতামত জানাতে পারবে কমিটির কাছে। সেক্ষেত্রে কমিটি কিভাবে রাজনৈতিক দলগুলির থেকে মতামত নেবে, সেক্ষেত্রে তার কোনো উত্তর দেওয়া হবে নাকি, বিস্তারিত বিষয় নিয়েই পর্যালোচনা হয়েছে গতকাল দিল্লিতে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে ইউসিসি কমিটির যিনি চেয়ারম্যান, যাকে রাজ্য সরকার নিয়োগ করেছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে। যেটা সূত্র মারফত খবর, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই রাজ্য সরকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে চলেছে এবং তার নির্দেশিকাও জারি করে দেওয়া হবে। তারপরেই ইউসিসি নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি কাজ করা শুরু করে দেবে। ওকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি সব সময় বলে এসেছেন, এক দেশ এক প্রধান, এক বিধান, এক নিশান। ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যার অর্থ দেশ জুড়ে সবার জন্য একটাই আইন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই আইন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির সংকল্পপত্রে তার উল্লেখও ছিল। পালাবদলের পর এবার প্রতিশ্রুতি পূরণের পথে বাংলার বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম, জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে দেশে। যেমন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট, 1937 সালে তৈরি মুসলিম পার্সোনাল ল। ইউসিসি চালু হলে এই 3টি আইনই অকেজো হয়ে যাবে। থেকে বড় আপত্তির জায়গা হচ্ছে বিয়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দুদের যে বিয়ের আইন আছে, সেই আইন অনুযায়ী 18 বছর তার নিচে বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18। কিন্তু মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে 18 বছরের অনেক কম বয়সে, মানে 15 বছর বয়সেই বিয়ে করা যায়। একই দেশ কিন্তু 2 রকমের আইন। কতগুলো বিয়ে করা যায় সেক্ষেত্রে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে বারবার বলেছেন যে কেন একটি বিশেষ ধর্মের 4 বার বিয়ে করার অধিকার থাকবে। তো সেটা মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ চাইলে সর্বাধিক 4টি বিয়ে করতে পারে, যেটা অবভিয়াসলি হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেরকম কোনো সংস্থা নেই। তো বিজেপির আপত্তির এটাও আরেকটা জায়গা যে কেন এই আলাদা আলাদা ব্যবস্থা আলাদা আলাদা ধর্মের জন্য থাকবে। এই বিরোধের জায়গাগুলোকে সামনে রেখেই বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে এরকম এক একটি ধর্মের জন্য এক একটি রকমের আইন রাখা যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে এক দেশ, এক নিশান, এক বিধান, এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন।
বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे, पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान, मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম হাতে করেই হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। দীর্ঘদিন ধরে 3টি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের। এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যেই 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে। এবার বাংলা। নিউজ 18 বাংলা। এবারে কেষ্ট নবতৃণমূলে, অনুব্রত মণ্ডল নবতৃণমূলে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কি দায়িত্ব পেতে চলেছেন আপাতত অনুব্রত মণ্ডল? দেখো, প্রথমত যদি কেষ্টমণ্ডল তিনি যোগ দিয়ে ফেলেন নব তৃণমূলের ক্ষেত্রে, সেটা হবে কালীঘাটপন্থী তৃণমূলের কাছে অন্যতম বড় ধাক্কা। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র বীরভূমের নেতা হিসাবে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে পরিচিতি ছিল এমনটা নয়। কেষ্টমণ্ডলের যে রাজনৈতিক যে ভূমিকা, তার যে রাজনৈতিক লড়াইয়ের যে প্রসঙ্গ সাংগঠনিক ক্ষেত্রে দাঁড়িয়ে তা বারবার ধরে আলোচনাতে এসেছে। কেষ্টমণ্ডল যখন জেলবন্দি অবস্থাতে ছিলেন তখন দেখতে পাওয়া গিয়েছিল যে কোর কমিটি তাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কোর কমিটি 2024-এর লোকসভা নির্বাচনে ভালো ফলো করেছিল। সেই কোর কমিটির অনেক সদস্য যারা এবারের বিধানসভা নির্বাচনে জিতেছেন, কেউ আবার হেরেছেন। তবে বীরভূমের ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাওয়া গিয়েছে যে যেটা তৃণমূল কংগ্রেসের একেবারে কোর টিম যাদেরকে বলা হতো, তারা কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দিকেই চলে এসেছেন এবং শতাব্দী রায়কে তুমি জানো যে তিনি এনসিপিআর দিকে তিনি চলে গিয়েছেন। এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে নব্য তৃণমূলের যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের মধ্যে যোগ দিতে চলেছেন হচ্ছে অনুব্রত মণ্ডল। সূত্রের খবর তিনি আগামীকাল তিনি আসবেন এবং নব্য তৃণমূলের নেতাদের সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বীরভূমের সংগঠনের দায়িত্ব যদি তাকে দেওয়া হয় তাহলে তো সেই কাজল শেখের সঙ্গে আবার ঠোকাঠুকি লাগবে। কাজল শেখও তো নব তৃণমূলে। দেখো, বর্তমানে সেই ধরনের পরিস্থিতি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বা নব তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও নেই। ফলে দুই নেতা তারা যদি মনে করেন যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা লড়াইয়ের জায়গা তৈরি করবেন, সেটা করার মতো রাজনৈতিক স্থিতি এই মুহূর্তে নেই। তার কারণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কথা একটা সময় বীরভূম জেলার ক্ষেত্রে বলা হতো, যার প্রেক্ষিতে দাঁড়িয়ে দুপক্ষই নিজেদের বক্তব্য বা নিজেদের দাবির পক্ষে সোচ্চার হতে শুরু করেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনের পর বীরভূম জেলাতে রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কাজল শেখের আপত্তি করার জায়গা বা অনুব্রত মণ্ডলের কাজল শেখকে নিয়ে আপত্তি করার জায়গাতে নেই। সূত্রের খবর নব্য তৃণমূলে আলোচনাতে হয়েছে অনুব্রত মণ্ডলের সাংগঠনিক ভূমিকা নিয়ে। ফলে যেটা সকালেই আমরা বলছিলাম যে জেলাভিত্তিক সংগঠন নব তৃণমূল ঘোষণা করতে পারে, সেই নব তৃণমূলের জেলাভিত্তিক সংগঠনের ক্ষেত্রে অনুব্রত মণ্ডল বীরভূম জেলার ক্ষেত্রে বড়সড় কোনো দায়িত্ব পেতে পারেন, এমনটাই সূত্রের খবর। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইঙ্গিত এরকম নয়। দেখুন কি ইঙ্গিত দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।
98 সালের পর থেকে দল হয়ে যাওয়ার পর দলে একটা সুন্দর ভাব এলো। কোন আইপ্যাক ছিল না, কেউ ছিল না। 9 সালে যখন আমরা এমপি যে দিলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 1900ও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাক কে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোন লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে। আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। দল সংগঠনে দল চলে, আইপ্যাক নিয়ে। একটা ইউপির লোক সে কি মোড়ারে বুঝবে, একটা বিহারের লোক এখানে কি বুঝবে তোমার লাভপুরের ঘটনা। ডিজে মন্তব্যে এবার কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুধু দিতে হবে নয়, আজকে হাইকোর্ট ভর্ৎসনা করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। আজকে ওনার অ্যাডভোকেট মামলার একদম শেষ মুহূর্তে যেটা উনি একটা আস্তে করে উনি একটা অ্যাপিল করেছিলেন যে ওনার এই ভয়েস স্যাম্পল উনি দেবেন, কিন্তু সেটা যেন অন্য কোনো এজেন্সি না নেন। তো সেটা শোনার পরে আমরা কোর্টরুমে সবাই আমরা খুব হাসাহাসি করেছি, এবং মহামান্য বিচারপতি উনি শুনে আর একটি শব্দ ব্যয় করেননি, জাস্ট ফাইলটা উনি রেখে দিয়েছেন। তো ওনার ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। ডিজে মামলায় হাইকোর্টের তীব্র ভৎসনা, রেহাই মিলল না। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 15 জুলাই বেলা 12টার মধ্যে গলার স্বরের নমুনা দিতে হবে তৃণমূল সাংসদকে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। ডিজে মামলায় অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডিজে মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, কণ্ঠস্বরের নমুনা কখন দেবেন? সবকিছুর সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহার করব, নির্দেশ জারি করব আপনি তদন্তে সহযোগিতা করছেন না। পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব, নির্দেশ প্রত্যাহার করব। হ্যাঁ কি না উত্তর দিন। 21শে মে রক্ষা কবচের যে নির্দেশ দিয়েছিলাম তা প্রত্যাহার করব, সেটা না চাইলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। তখন অভিষেকের আইনজীবী সওয়াল করেন, দয়া করে আমাকে 2 মিনিট বলতে দিন, তারপরে আদালত নির্দেশ দিক। আমার মক্কেল স্বীকার করেছেন সেটি তাঁর কণ্ঠস্বর। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রয়োজন বুঝেই নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তা পালন করতে হবে। তদন্তে সহযোগিতা করবেন, সেই কারণেই রক্ষা কবচ। তখন বলতে চেয়ে 2 মিনিট সময় চান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি বলেন, 23শে জুন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করছেন, একবারও দাবি করেননি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ হয়েছে। নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি, ওই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করবেন, শনিবার বিকেল 3টের মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন। এরপরে অভিষেকের আইনজীবীর আর্জি, তার মক্কেলকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা যেন না ঘটে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ডিম ছোড়ার ঘটনা বন্ধ হওয়া উচিত। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, জনতাকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে ডিম ছোড়ার মতো ঘটনা না ঘটে। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আদালত একটি নির্দেশ জারি করেছে, রক্ষা কবচ পেয়েছেন। অন্যদিকে একই বিষয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন মামলা, এটা কি ধরনের আচরণ? নির্দেশে স্পষ্ট বলা ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী সংস্থা যদি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, সেটাও নির্দেশের মধ্যেই পড়ে। সবশেষে অভিষেকের আইনজীবী আবেদন করেন, তার মক্কেলের কণ্ঠস্বরের নমুনা যেন অন্য এজেন্সির হাতে না যায়। যদিও এই আবেদনের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। শেষ পর্যন্ত মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।
ওনার ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। উনি তো ফাঁসির মঞ্চ রেডি করে রেখেছেন যে কোনো সময় উনি ফাঁসির মঞ্চে চলে যাবেন। তো ওনার তো এত বড় যখন তার বুকের পাটা, তা উনি এত ভয় পাচ্ছেন কেন? কোথায় ওনার ভয়? কালীঘাটের কাকু বলেছেন ওনাকে কেউ ছুতে পারবেন না, আমি শুধু ছুঁইনি, ওনাকে আমি মাথায় হাতও রেখে দিয়েছি। অভিষেক ব্যানার্জি, আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, শুধু হুমকি দেওয়া নয়, আপনার দলের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা যেভাবে অত্যাচার করেছে তার বিচার তো করতেই হবে। সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। নিউজ 18 বাংলা। সেবাশ্রয়ের বিরুদ্ধে আরো নতুন অভিযোগ। এবার সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগ। অভিষেক সহ 13 জনের বিরুদ্ধে মালতী বিশ্বাসের অভিযোগ। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত। হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, 2 মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি ফটোকপি তাদের দিয়ে দেবে। তা খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করতো, হ্যাঁ, তাই আমি সেবাশ্রয়ে গেছিলাম। আর এই সেবাশ্রয়ের ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা খুবই বেড়ে যায়। পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। যে সেবাশ্রয় যে মানে প্রতিষ্ঠাতা, সে কেন আমার কথা ভাবলো না? দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। 2025 সালে মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ, সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তার দাবি, ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি, অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরেই পা কেটে বাদ দিতে হয়। তৃণমূল পরিচালিত অভিষেক ব্যানার্জির ক্যাম্প, ওখান থেকে রেফার করে বাঙ্গুরে, এমআর বাঙ্গুরে আমাকে নেয়নি, বলল না আমরা এই কেস নিই না। ওইখান থেকে আমাকে পাঠানো হয় পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে। সেবাশ্রয়ের ওষুধ খেয়েই আমার যন্ত্রণা বেশি বেড়ে গেছিল। আমি হাঁটাচলা করেই ঘুরে বেড়াতাম, কিন্তু এই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের ভুল ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা বেড়ে গেছিল। কারণ সেখানে সঠিক ডাক্তার সঠিক ট্রিটমেন্ট করতে জানে না বা করেনি, তাই আমাকে পাক সরকার চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল। সেখানে আমি 96 দিন হসপিটালে ভর্তি ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। অপারেশনটা করার সময় যে কেটে গেছিল, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। কোন রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রের প্রথমেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় এবং মহেশতলা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা এবং সব্যসাচী বসুর নাম। সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিগালি ক্যাম্প। এতে স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন ছিল না, সিএমওএইচ এর কোনো পারমিশন ছিল না। লিখিত কমপ্লেন জমা দিয়েছেন, উনি জমা দিয়েছেন, এর ভিত্তিতে এফআইআর হবে। এতে অভিষেক ব্যানার্জি সহ আরো 10 জন ওর যে পলিটিক্যাল অপারেশনাল অ্যাসেট তাদের নাম রয়েছে। এছাড়া ডিএম সুমিত গুপ্তার নাম আছে, সিএমওএইচ বিএমওএইচ এর নাম রয়েছে।
মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় উনি যেখানে যেখানে সেবা ধর্ম পালন করেছেন, সেবাশ্রয় বানিয়েছিলেন, সেখানে আবার শুনলাম একজন মহিলা তার পা কাটা গেছে ওখানে চিকিৎসার পর। সেটাও আমি বললাম যে এরকম তো অনেক ঘটনা, মানে ছোট ঘটনা, পা কাটা গেছে তো কি আছে, মানুষের দুটো পা, তৃণমূলে তার থেকে অধিক পা। মনুষ্য প্রজাতির মতো তো কথা বলেন না ওরা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, ওনার জন্য পুষ্পস্তবক নিয়ে আসবো। অমিত সরকার, নিউজ 18 বাংলা।